কেমন আছো বর্ষা? তুমি কি ভেবেছিলে তোমাকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো না? আজ হঠাৎ 3 বছর পর কলেজের পাশের রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার ডাকছে মনে হলো। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম সেই পরিচিত মানুষটা, যার সাথে আজ থেকে 3 বছর আগে আমি বাধ্য হয়ে ব্রেকআপ করেছিলাম। প্রথমটায় খুব অবাক হয়ে যাই আমি, কিছুটা রাগও হচ্ছিল ওকে দেখে। পরে আবার কিছুটা নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি? কেন অ্যাকসেপ্ট করতে পারোনি বুঝি? সত্যি কি অ্যাকসেপ্ট করার কথা ছিল রাজ? তাও ঠিক। যাই হোক, কেমন আছো বর্ষা? খুব ভালো। সত্যি কি খুব ভালো আছো? কেন, থাকার কথা নয় বুঝি? আমাকে ছেড়েও? তুমি কি ভেবেছিলে তোমাকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো না? আর যাই হোক, চেষ্টা করেছি প্রতিটা মুহূর্তে সবটা ভুলে নিজেকে ভালো রাখার। আর তুমি কেমন আছো? কেমন আর থাকতে পারি বলো? কেন, তোমার তো ভালো থাকার কথা রাজ। তোমার মা বেশ তো সেদিন বড় মুখ করে বলেছিলেন আমার সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে, আমার থেকেও ভালো পাত্রী খুঁজে তার সাথে তোমার বিয়ে দেবেন, সাথে পণ নিয়ে। কি হলো, চুপ যে? বিবাহিত জীবন তাহলে কেমন চলছে বলো? ভালোই নিশ্চয়ই। কোনো বড়লোকের মেয়েকে নিশ্চয়ই বউ করে এনেছেন তোমার মা, তাই না? বড়লোকের জামাই বলে কথা, তাহলে তো তোমার মধ্যে ভালো না থাকার কোনো কারণ দেখছি না রাজ। মা আর বেঁচে নেই বর্ষা। মানে কি করে? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে বর্ষা। এখন শুধুমাত্র প্রহর গুনছি যে ভগবান আমাকে কবে তার কাছে নিয়ে যাবেন। আমি একদম শেষ হয়ে গেছি বর্ষা, একদম শেষ হয়ে গেছি। এসব তুমি কি বলছো রাজ? আচ্ছা, এভাবে রাস্তায় কথা না বলে বরং চলো আমরা ওই পার্কটায় গিয়ে বসি। হুম। এরপর আমরা দুজন সেই পার্কটার দিকে গেলাম। সত্যি বলতে এত বছর পর যে রাজের সাথে কোনোদিনও আমার দেখা হবে সেটা যেমন কখনো ভাবিনি, আবার রাজকে এভাবে এতটা যে ভেঙে পড়তে দেখলাম সেটাও যেন সহ্য করতে পারছি না আমি। ওকে এরকম হতাশ অবস্থায় কোনোদিনও দেখিনি আমি। ওর মা আমার সাথে যেমনই ব্যবহার করুন না কেন, সেটা নিয়ে আমার খারাপ লেগে থাকলেও ওনাদের ক্ষতি আমি কখনোই চাইনি, বরং সবসময় চেয়েছি সবাই যেন ভালো থাকে। যাই হোক, কথাগুলো ভাবতে ভাবতে ইতিমধ্যেই আমরা পার্কে এসে পৌঁছালাম। সেই পার্ক যেখানে আমরা কলেজ থেকে অফ পিরিয়ডে এসে এখানে বসে গল্প করতাম, সময় কাটাতাম। আজ এতগুলো দিন পর আবার সে একই জায়গায় আমরা দুজন বসে আছি। সময়গুলো বদলে গেলেও স্মৃতিগুলো একেবারেই বদলায়নি, একদম একই রকম আছে। যাই হোক, নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বাস্তবে ফিরলাম আমি। রাজকে উদ্দেশ্য করে বললাম, এই নাও একটু জল খাও। এবার বলো তো আন্টির কি হয়েছিল? রাজ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলতে শুরু করলো। সেদিন তোমাদের বাড়ি থেকে আসার পর মা ভীষণ উত্তেজিত হয়েছিল। ঠিক করেছিল 1 মাসের মধ্যেই পণ সহ ভালো ঘরের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেই ছাড়বে। আর ঠিক তাই হলো। 1 মাসের মধ্যেই বেশ মোটা অঙ্কের পণ সহ আমার শ্বশুরমশাই তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে রাজি হলেন। আর ঠিক তার 15 দিন পর 2-3টে বিয়ের ডেট ছিল। আর তার মধ্যেই ভালো দিনক্ষণ দেখে আমাদের বিয়ে ঠিক করা হয় এবং বিয়েটাও হয়ে যায়। তাড়াহুড়োর কারণে সাবিতার মানে আমার স্ত্রী সম্পর্কে সঠিক খোঁজ খবর নেওয়া হয়নি আমাদের। তারপর তারপর কি হলো? এরপর বেশ কয়েক মাস কেটে যায়। একদিন আমার এক পরিচিত কলিগের কাছ থেকে জানতে পারি সাবিতার নাকি এটা প্রথম বিয়ে নয়, এর আগেও ওর এক জায়গায় বিয়ে হয়েছিল। কোনো এক ঝামেলার জন্য তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু তোমার কলিগ কি করে জানলেন? আসলে ওর ওয়াইফের বোনের শ্বশুরবাড়ি ওখানেই।
বিয়েতে আমাদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছিল। ওখান থেকেই দেখে ও শালি ওকে কথাগুলো জানাই, কিন্তু ততক্ষণে করার মতো আর কিছুই ছিল না। তাই আমি সবটা মেনে নিতে বাধ্য হই, আর মায়ের কাছে থেকে ব্যাপারটা লুকিয়ে রাখি, না হলে মা এই নিয়ে দুশ্চিন্তা করবে। তাই ও, তারপর কি হলো? আমি সাবিতাকেও এসব কথা জানাইনি। কিছুদিন যাওয়ার পর প্রতিদিনই অফিস থেকে বাড়ি ফিরে আসলে মা আর সাবিতার মধ্যে এটা ওটা নিয়ে ঝামেলার কমপ্লেন পেতাম। এরকমটা প্রতিদিনই হতো। খুব বিরক্ত হয়ে যেতাম আমি। আমার সাথেও ওর সম্পর্ক ভালো ছিল না। মাঝে মধ্যে লক্ষ্য করতাম ও ফোনে হেসে হেসে কারোর সাথে যেন কথা বলতো, সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতো। আর আমি অফিসে গেলে বাড়ির সব কাজ মাকে দিয়েই করাতো। এর মধ্যেই একদিন হঠাৎ অফিসে থাকাকালীন সাবিতার ফোন আসে। মা নাকি দুপুরে ঘুমিয়েছে, কিন্তু বিকেল হয়ে গেল তাও ঘুম থেকে ওঠেনি। আমি তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়ি এসে মাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু ডক্টর জানিয়ে দেন ঘুমের মধ্যে মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিশ্বাস করো বর্ষা, আমার মা এমনি এমনি হার্ট অ্যাটাক করেনি, সাবিতাই এর জন্য দায়ী। আর তারপর সাবিতার সাথে সমস্ত সম্পর্ক আমি শেষ করে দিই। সাবিতাকে পণের টাকা পরিশোধ করার জন্য যখন মায়ের ব্যাংকে থেকে টাকা তুলতে যাই, তখন সেখানকার ব্যাংক কর্মচারী বলেন মা নাকি সব টাকা সাবিতার নামে করে দিয়েছে। এরপর বাড়ির দলিল নিয়ে উকিলের কাছে গেলে জানতে পারি সেটাও নাকি আমাদের নেই। তখন আমি বুঝতে পারি আমি অফিসে গেলে সাবিতা মাকে নানান রকমভাবে টর্চার করে সব আত্মসাৎ করে নিয়েছিল। এসব নিয়ে বর্তমানে কোর্টে কেস চলছে। কিছুদিন পর ওই কলিগের কাছ থেকে শুনতে পাই সাবিতা নাকি কার সাথে পালিয়ে গেছে। ওর বাড়িতেও সেটা মেনে নিয়েছে। আমি সত্যিই জানি না বর্ষা, এরকম মানুষগুলো কি করে আজও এত ভালোভাবে টিকে আছে। সত্যি বলতে রাজ, এই মুহূর্তে তোমাকে বলার মতো আমার কিছুই নেই। যাই বলি না কেন সেটাই তোমাকে সান্ত্বনা দেওয়া হবে। তাই বরং যা হয়েছে সেটা আশা করছি ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এখন কোথায় থাকো? আপাতত সরকারের পারমিশন অনুযায়ী ওই বাড়িতেই আছি। যদি কেসটা জিতে যাই তাহলে পুরোপুরিভাবে সেখানে থাকার সুযোগ হবে আর কি। বুঝলাম। আজ আমি বুঝতে পারছি বর্ষা, সবটাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য হয়েছে। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। তাই হয়তো ভগবান আমাকে আর আমার মাকে একবারেই নিঃস্ব করে দিয়েছেন। অনেক বড় ভুল করেছি আমি। সেই দিনের সেই ভুলের প্রতিশোধ হিসেবে সময় আজ এভাবে শাস্তি দিচ্ছে আমাকে। সত্যিই ভীষণ আফসোস হচ্ছে, আজ ভীষণ আফসোস হচ্ছে। এখন তো আফসোস করে কিছু হবে না রাজ। তোমার ভুলটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। প্রতিটা বাবাই তার সন্তানদের অনেক কষ্ট করে বড় করে তোলেন। অর্থ উপার্জন করার জন্য কতটা পরিশ্রম করতে হয় সেটা কেবলমাত্র বাবাই জানে। আর সেটা যদি হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবার, তাহলে তো সেখানে পরিশ্রমের ভাগ আরও বেশি। তাই আমাদের পক্ষে পণ দেওয়া কখনোই সম্ভব না। আর যথেষ্ট পরিমাণ টাকা পয়সা থাকলেও বা কখনো কোনো দিনও পণ নিয়ে বা পণ দিয়ে বিয়ে করা মানেই হলো আইনগত অপরাধ। আর তাই যখনই সেদিন আমায় দেখতে এসে তোমার মা পণের কথা বলেছিলেন, আমি বাধ্য হয়ে বিয়েতে সম্মতি দিইনি। আমরা কোনো জিনিস নই যে আমাদের মূল্য দিতে হবে। আর পণ নেওয়া দেওয়া মানে হলো বিক্রি হয়ে যাওয়া। না, সেটা কখনোই সঠিক পথ নয়। আজ সেটা বুঝতে পারছি। পরিস্থিতি আমাকে বুঝতে শিখিয়েছে। এরপর আমরা কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার মতো চলে যাই নিজেদের পথে। রাজের বর্তমান পরিস্থিতির জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে, কারণ এরকমটা আমি চাইনি কখনো। তবে কিছু কিছু খারাপ সময় হয়তো ভাগ্যের চাকাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়, যার জন্য আমরা অনেক সময় আমাদের করে ফেলা ভুলগুলোকে সেই সময়টায় বুঝতে পারি যে সত্যিই ভুলটা হয়েছে বলেই হয়তো আজ খারাপ পরিস্থিতির শিকার, না হলে হয়তো ভাগ্য অন্য কথা বলতো। জীবনে এমন কিছু ভুল থাকে যার জন্য সারা জীবন মানুষকে পস্তাতে হয়। সেই ভুলের মাসুল গুনতে হয় সারাটা ক্ষণ। পণ প্রথা আমাদের সমাজের চোখে অপরাধ,
কোনো কিছুর বিনিময়ে পণের মাধ্যমে নিজেকে অন্যের হাতে তুলে দিও না। প্রয়োজনে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো। গুড নাইট।